আসসালামু আলাইকুম। আজকে 21 তারিখ 2025 জানুয়ারি 21। গতকাল আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণ করছেন। সারা পৃথিবীর নজর ছিল আমেরিকার দিকে যে কি হয়। তা আমরা অনেক আশাবাদী ছিলাম নতুন একটা কোনো খবর জানার জন্য, সে আওয়ামী লীগের পক্ষে হোক বা বিপক্ষে হোক অথবা আমাদের দেশের ভালো কোনো বিষয় নিয়ে হোক, কিন্তু একই রকম দেখা গেল। এদিকে আমাদের প্রধান উপদেষ্টা তিনিও গতকাল বিদেশ চলে গেছেন একটা সম্মেলনে। যাই হোক, দুটাই কাকতালীয়ভাবে, একজন আর ক্ষমতা গ্রহণ, আর একজন ক্ষমতার শীর্ষ থেকে দেশ থেকে আরেক দেশে সফরে যাওয়া। কেন এর সাথে একটু মিল দেখি যে কেউ কেউ বলেন যে তার এই প্রস্থান হয়তো শেষ হইতে পারে, কোনো একটা অজুহাত দেখাইয়া বা কোনো একটা শারীরিক অসুস্থতা তিনি ফেরত নাও আসতে পারেন, কিন্তু আমি এটা মনে করি না। কারণ বাংলাদেশে এমন কিছু ঘটে নাই যে তাকে আর কোনো অজুহাত দিয়ে বিদেশ থাকতে হবে। সে কথা বলছিলাম, আওয়ামী লীগের প্রতি আর কোনো সুযোগ আসতেছে না। আওয়ামী লীগের জায়গাটা ধীরে ধীরে জামাত দখল করবে, এটা বোঝা যাচ্ছে। কারণ জামাতের তো কোনো দুর্নাম নাই। আওয়ামী লীগ মুখে ধর্মনিরপেক্ষতার কথা বলে, তারপরে সংখ্যালঘুদের বিশেষ চোখে দেখে, এগুলো সব মানে আশারে গল্প। কারণ কার্যত এসবের কোনো মিল নেই। কারণ 2006-এর যে নির্বাচন হওয়ার কথা ছিল, যেটা 2008-এ হয়েছিল, ওই 6 নির্বাচনে কিন্তু আওয়ামী লীগ এক কট্টর মুসলিম নেতার সাথে একটা আদত করছিলেন, যদিও সেটা শেষ পর্যন্ত টিকে নাই, কিন্তু তাদের মনের খায়েশ তো দেখা গেছিল। তাই সেই হিসেবে তারা ধর্মনিরপেক্ষতার বলি আর আওড়ানোর সুযোগ নেই, না তাদের কাজে না তাদের কোনো পার্টিওয়ারি কোনো কার্যক্রমে। এখন যেটা সমস্যা হয়েছে, এটা তো আওয়ামী লীগ পূর্বের নাম ছিল আওয়ামী মুসলিম লীগ, সেই হিসেবে তো তাদের পুরানো অনেক নেতাই মুসলিম লীগের। তাই সেই হিসেবে তারা এতটা ধর্মনিরপেক্ষতাটা মুখে বললেও কিন্তু তাদের রক্তে মিশে আছে মুসলিম লীগের রক্ত। তো সেই হিসেবে কিছুটা কিন্তু বিভিন্নভাবে প্রকাশ পাবেই। তা না হলে সেই আওয়ামী লীগ একটা না এত জয়, ভূমিধস বিজয়, ভোট না হওয়ার বিজয়, আবার বিনা ভোটে নির্বাচিত হওয়ার বিজয়, এত ভূমিধস বিজয়ের পরও কিন্তু তারা সেই ধর্মনিরপেক্ষতায় ফিরে আসতে পারে না। সেই যা সংবিধান থেকে এই রাষ্ট্রধর্ম ইসলাম বাদ দিতে পারেন নাই, 72-এর সংবিধানে ফেরত আসতে পারেন নাই। অতএব ওই জিকির আর কেউ এখন খায় না, ওগুলো মাঠে মারা গেছে। তার থেকে জামাত তো শতগুণে ভালো। জামাতের যে দুর্নামগুলো বলা হয় সেগুলো তো তার চাইতে তো আওয়ামী লীগে বেশি করে, ছাত্রলীগে বেশি করে। কারণ আওয়ামী লীগে তো অনেক দুষ্কর্ম করে, গ্রামাঞ্চল বলা যায় সংখ্যালঘুদের উপরে। জামাতেকেও তো সেরকম কিছু শুনি না। তারা সেই একটা 71-এর ওই কথাটাকেই পুঁজি হিসেবে দেখানোর সুযোগ চেষ্টা করে সবসময়। তো সেই 71-এ তো তারা, আমি এর আগে বলছিলাম যে 71-এ তারা তো ভুল করে নাই। তারা তো তখন পাকিস্তানের পক্ষে ছিল, তারা দেশপ্রেমিক। যদি তারা ওই ভিন্ন কোনো বাহিনী গঠন করতে না পারতো, মুক্তি পাকিস্তানিকে সহযোগিতা না করতো মুসলিমের কিছু লোক, তাহলে তো জামাতে ইসলামের কোনো দোষ ধরার কোনো সুযোগ ছিল না। তারা তো এই দেশের একটা সংগঠন, তারা দেশ, সেই সবার দেশ তখন পূর্ব পাকিস্তান ছিল, পূর্ব পাকিস্তানের পক্ষেই তারা কাজ করছে। ওই সীমিত কিছু লোকের ওই যে মানবতা বিরোধী কাজকর্ম বাদ দিলে তা বাকি সব ঠিক আছে। আওয়ামী লীগ তার সাথে বেশি করে, ছাত্রলীগের থেকে অনেক বেশি করে। তাই সেই হিসেবে যদি জামাত ওই আওয়ামী লীগের ওই জায়গাটা পূরণ করে, আশ্চর্য যাওয়ার কিছু নাই, আর ভয়ের কিছু নাই। বরং আমি মনে করি যে তারা ভালো করবে। আওয়ামী লীগ তো ভালো করে নাই। আওয়ামী লীগ সেই শেখ মুজিব যেমন যে ভুলগুলো করছিলেন, আমি আগে বলছিলাম যে স্বাধীনতারে তিনি এককভাবে আওয়ামী লীগ দ্বারা সরকার গঠন করছিলেন।
তার দরকার ছিল সর্বদলীয় সরকার। তার সেক্ষেত্রে তারা যারা তার সাথে যুদ্ধে সহযোগিতা করছে, জীবন বাজি রেখে যুদ্ধ করছে, তাদেরকে সে সরকারে নেয় নাই। সেই জন্য তাদের মনে একটা ক্ষোভ ছিল। বিরোধী দলে থাকার পরের জন্য তারা বিভিন্ন রকমের সরকার যারা অত্যাচার নির্যাতনের শিকার হয়েছিল, তাদের মনে একটা সেই ক্ষোভ ছিল। এমনকি কোনো কোনো ক্ষেত্রে তারা হত্যাকাণ্ডেরও শিকার হয়েছে। যার জন্য তারা সেই সদ্য স্বাধীন দেশে তারা সেই দুঃখটা সইতে পারে নাই, যার জন্য তারা প্রতিহিংসা পালন হয়ে উঠছিল। বঙ্গবন্ধু ছিল তখন যে তারা এত প্রতিহিংসা কেন হয়, বা মেজর আব্দুল জলিল যেমন নতুন দল গঠন করলেন, বলা উচিত ছিল তাদেরকে, বঙ্গবন্ধুর উচিত ছিল তাদেরকে ডেকে যে তার নীতি চেঞ্জ করা। সে ওই সময় একটা কোয়ালিশন সরকার করে নিতে পারতেন, তাহলে তারা একটা ভিন্ন দলে যাইতো না, ভিন্ন দল গঠন করতো না, বা দল গঠন করার চেষ্টা করলেও সেখান থেকে তাদের ফিরিয়ে আনা অসম্ভব ছিল। অথচ ওই সময়ের জন্য ওই সরকারটা উপযোগী ছিল, তাহলে এই এত দেশে অরাজক অবস্থা তৈরি হতো না। এবং বাহিনী একটাই থাকতো, বাংলাদেশ সেনাবাহিনী। তাহলে ওই রক্ষী বাহিনী করার দরকার নেই। আমি একজনকে, যে লোক ন্যায্য দাবিদার, তাকে আমি দাবি না দেওয়ার কারণে তারা ভিন্ন দল গঠন করছে মনের ক্ষোভে। তাদেরকে সেই ক্ষোভটাকে প্রশমন না করে আমি ওটা কী করলাম, নতুন তাদেরকে দমন করার তো রক্ষী বাহিনী তৈরি করলাম, এবং রক্ষী বাহিনীতে তাদেরকে মানে গুম খুন অত্যাচার নির্যাতন করলাম। তাহলে সেটা হিতে বিপরীত হলো, যার জন্য তার বিরুদ্ধে ষড়যন্ত্র, তার ষড়যন্ত্র কার্যকারী করা, এই সবগুলো ত্বরান্বিত হয়েছে। এটা স্বীকার করতে হবে বঙ্গবন্ধুর ভুলের কারণে। এবং সে তার এমনকি স্যার নিজের মুক্তিযুদ্ধ পরিচালনা করলেন যিনি প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ, তাকে পর্যন্ত তিনি দূর করে দিলেন। তাহলে ক্ষমতার লোভে তাকে এমনটাই অন্ধ করছিল গেল। এটা একই বলতো শেখ হাসিনাও সেরকম করছিলেন। তিনি ক্ষমতার লোভে সেই ভালো ভালো পরীক্ষিত নেতাদের বাদ দিয়া সে কিছু লোক মানলাম তার বিরুদ্ধে একটা সংগঠন করতে, মানে একটা ভিন্ন একটা কিছু করতে চাইছিল 2006-এর সময়। ওরকম ঘটনা তো এই সময় ঘটছে। যখন দেশে একটা জরুরি অবস্থা আসে, তখন সব নেতারা তো বুকের সাহস নিয়ে একভাবে করতে পারে না। যেমন বঙ্গবন্ধু হত্যার পর 4 নেতারা যেমন সাহস করে মোস্তাকের মুখের উপর না করতে পারছে, এবং তারা জেলে গেছেন এবং তাদের নির্মমভাবে হত্যার শিকার হয়েছে, সবাই তো এটা পারে নাই। তারা মোস্তাকের মন্ত্রিসভায় যোগদান করছে। তাই এখন 2006-এও তো এরকম শেখ হাসিনা খালেদা অ্যারেস্ট হওয়ার পর তারা উভয় পক্ষেই মানুষ অভিভাবক শূন্য হয়ে পড়ছিলেন। সেক্ষেত্রে তারা সাময়িক সময়ের জন্য মাথা বাঁচানোর জন্য হয়তো কিছু একটা সরকারের একটা বুঝ দেওয়ার জন্য একটা ভিন্ন সংগঠন করার একটা ব্যবস্থা দেখাইছে। তো সেটা নিয়ে তো পরীক্ষিত নেতাদের এরকম দূরে রাখা ঠিক হয় না। যেমন রাজ্জাক, তোফায়েল, তারপরে এই যে মুকুল বোস, আমির হোসেন আমুদ শেষ পর্যন্ত হয়তো কেমন করে জানি চলে আসছে, জানি না কোন ক্ষমতা বলে বা কোন জাদু বলে। কিন্তু ভালো ভালো নেতার আব্দুল রাজ্জাক, তোফায়েল আহমেদ, মুকুল বোস, আব্দুল জলিল, এদের মতো পরীক্ষিত নেতাদের তো বাদ দেওয়া হয়েছিল। বিএনপি তো তাই, অনেকের বাদ দেওয়া হয়েছে, আবার কেউ কেউ ফেরত আসছে। এখন এগুলো তো রাজনৈতিক নেতাদের ভুল। যেমন ভুল আমরা জিয়াউর রহমানকে তার ভুলের জন্য আমরা দোষ দিই। যেমন বঙ্গবন্ধু হত্যার পর সে ব্যবস্থা নেয় নাই, তাকে একটা আলাদা পোস্ট দিয়া, তার একটা পোস্ট তৈরি করে তাকে এত সসম্মানে তাকে বীরত্তম খেতাবে দিয়ে তাকে রাখা হলো। তিনি বঙ্গবন্ধু হত্যায় সে পূর্বাভাস পাওয়ার পরও একটা ব্যবস্থা নেন নাই। এখন সেইটা তিনি আগে জানতেন কি না জানতেন, এটা তো খুনিরা বলতেছে। এইটা কদ্দূর সত্য কদ্দূর মিথ্যা সেটা তো ভেরিফাই করার কোনো সুযোগ হয় নাই। যদি জিয়াউর রহমানের কিছুটা দোষ হয়েছে কি, যে বঙ্গবন্ধুকে মরার পরে তিনি কয়েকজন মাত্র খুনি, তাদেরকে তিনি একটা সাইড করাতে পারতেন এবং তাদেরকে আটক করার সুযোগ ছিল। তিনি সেটা না করে ভিন্ন একটা রাস্তা নিয়েছেন, এবং সেটা কী হয়েছে, এনটি আওয়ামী লীগ একটা সরকার দল গঠন করছেন। প্রথমে একটা এনটি আওয়ামী লীগ একটা অংশ তৈরি করছেন আলাদা, তাদের পরে জাগো দল, পরে বসেছে বিএনপি।
কিন্তু তিনি তো আওয়ামী লীগের লোকদের নিয়েও তো আওয়ামী লীগ তো তখন নিষিদ্ধ দল ছিল, তো সেই হিসেবে তো, এবং পত্রিকাও নিষিদ্ধ। তাহলে পত্রিকা নিষিদ্ধ যেহেতু, সত্য কথাটা তো মানুষ তখন জানতেও পারে নাই যে দেশে প্রকৃতপক্ষে কী ঘটছে। তখন ওই গুজবগুলাই কিন্তু সত্য হিসেবে প্রচার হয়েছে। তাহলে জিয়া রহমান তো ভালো লোক, যাদের আওয়ামী লীগপন্থী যারা ভালো লোক ছিলেন তাদেরকে নিয়ে তো মুক্তিযুদ্ধের পক্ষেরই একটা শক্তি নিয়ে রাজনৈতিক দল করতে পারতেন, তাতে আওয়ামী লীগ লোকদের টানতে পারতেন। কিন্তু তিনি না, তা না করে বঙ্গবন্ধুর ছবি শো করা যাবে না, তার নাম উচ্চারণ করা যাবে না, তারপরে কিছু যারা যুদ্ধাপরাধে জড়িত ছিল সেই সব লোকদেরকে মুক্তি দিলেন এবং কাউকে কাউকে ক্ষমতায় নিয়ে আসলেন দল গঠনে। তো সেই হিসেবে তিনি একটা ভিন্ন সূচনা করলেন। কিন্তু এটা ওই রকম চরম টান থেকে না গিয়ে তিনি মাঝামাঝি অবস্থানে থাকতে পারতেন। হ্যাঁ, আওয়ামী লীগ তো আর আওয়ামী লীগ নেই, ওই নেতাদের নিয়ে তিনি একটা দল গঠন করতে পারতেন, যেটা মুক্তিযুদ্ধের বড় সংগঠন হতে পারত, এবং সেটা মনে হয় হয়তো আরও ভালো হতো, যা করেন নাই। সেই রকম ভুল নেতাদের ভিতরে আছে। সে ভুলের কিন্তু খেসারত হয়, তার 5 বছরের মাথায় তিনি নিজে জীবন দিয়ে তার খেসারত দিয়েছেন। তো এরকম এরশাদ তার আমলও সে বিভিন্ন রকমের দুর্নাম ছিল, বিভিন্ন রকম তবে উন্নয়নমূলক কিছু কাজ করে জনগণের আস্থা নিয়ে প্রায় 10টা বছর টিকেছিল। সেই হিসেবে কিন্তু তার কাজেরও মানুষে ভালো মন্দ নিয়ে উভয় দিকই আছে, ভালো আছে মন্দ আছে। তার জন্য তাকে স্বৈরাচার বলা হয় এবং বেহায়া বলা হয়, বিশ্ব বেহায়া, কত নামকরণ দেওয়া হয়েছিল। কিন্তু তার কার্যকলাপ, কিন্তু তার রাজনৈতিক কার্যকলাপ একেবারে খারাপ ছিল না। কিন্তু আওয়ামী লীগ আমলে এই যে হাসিনার আমলে তো একেবারে সব কিছুর রেকর্ড ভঙ্গ হয়ে গেল। অতীতে মানুষের ইতিহাস থেকে শিক্ষা নেয়, বাপের থেকে তো তার শিক্ষা নিতে পারতেন, সেটা না নিয়ে তিনি আরও ওইটাকে আরও নিজের কাছে আরও বড় করে রেখে নিলেন। কারণ সে দুর্নীতিবাজদের তার চারিপাশে জায়গা দিয়েছেন। এমনকি আসছে যে গোপালগঞ্জের লোক সেই বেনজির আহমেদ, তার যে রিসোর্ট বানানো, হিন্দুদের সম্পত্তি দখল করা, এই যে এতগুলা ফ্ল্যাট বাড়ির মালিক হওয়া, এইভাবে টাকা আয় করা, তাকে প্রথমে র্যাবের ডিসি, তারপরে ডিএ পুলিশের আইজি, এর ভিতরে তিনি এত অপকর্ম করছেন এটা কি তিনি জানতেন না? তারপরে তার সেনাবাহিনী বা পুলিশ বাহিনীতে একজন লোক, সেই প্রদীপ দাস চিটাঙের, সে তো কি ভয়ানক ব্যাপার, সেনাবাহিনীর একজন মেজরে মেরে ফেললেন। তা অথচ তারা একসময় শেখ হাসিনার কাছ থেকে পুরস্কার নিয়েছেন। আবার বাবুল পুলিশ অফিসার, সেও শেখ হাসিনার থেকে পুরস্কার নিয়েছেন, অথচ তিনি তার নিজের স্ত্রীকে মেরে ফেললেন। আবার মতিউর শুনছি, সচিব মতিউর, তিনিও তা শেখ হাসিনার থেকে পুরস্কার নিয়েছেন। তিনিও তো তার ছাগলকাণ্ডে এখন বিশ্ব আলোচিত। তাহলে শেখ হাসিনা কি এগুলা কি জানতেন না? এগুলা কি বিশ্বাস করতে হবে মানুষকে যেগুলো জানেন না? এখনও যদি তার এই দলে এইসব লোকগুলো নিয়ে যদি তিনি আবার সংগঠিত দিতে চান, তা তো কোনোদিনও সম্ভব না। এমনিতে তো আর আসবে কি পারবে না, আসতে পারবে কি পারবে না, সেটা তো একটা কোটি টাকার প্রশ্ন। তারপর আবার এই লোকগুলো যদি তার এখনও ছায়ার মতো থাকে, তাও তার কথাই নেই। হ্যাঁ, কোনো ক্রমে সম্ভব না আর ঘুরে দাঁড়ানো। কারণ এই লোকগুলো যদি থাকে তখন মানুষ তাকে আর কোনোভাবে আনবে না। হয়তো সিম্প্যাথি যতটুকু আসছে এই যে সমন্বয়ক এবং এই সরকারের কার্যের কারণে, সেজন্য হয়তো সিম্প্যাথি কিছুটা আসছে 6 মাসের মধ্যেই। সেই সিম্প্যাথি তো টেকসই হবে না যদি না তিনি তার পাশের এই দূষিত লোকগুলোকে সরিয়ে না দিতে পারেন। কারণ তার বাপের আমলে যে ধরনের লোক তার চারপাশে ভিড় করছিলেন, শেখ হাসিনার চারপাশে তো সেই একই ধরনের লোক ভিড় করে তাকে ক্ষমতা থেকে সরাইছে। নাহলে তো তার ছাত্র আন্দোলন এটা জমতে উচিত ছিল না, পেনশনের ওই ভেজালটা তৈরি করা উচিত ছিল না। তারপর সারা বছর বিএনপির মিছিল করে, সাথে সাথে আবার শান্তি মিছিলের নামে আবার সংগঠন ডাকা হয়। তাহলে 16-17 তারিখে তো এরকম মাঠ ফাঁকা করে দিয়ে তাদেরকে এরকম ম্যাসাকার করার সুযোগ দেওয়া হতো না। আবার চৌঠা ছাত্ররা একসময় আটক করলেন হারুন, তারপরে তার রুমে রাখলো, তাদের কাছে মুসলেখানা হইলো। তো এরপরে বাকি কয়েকজন সামান্য তাদেরকে বাইরে রাখার কী দরকার ছিল? হয় সবগুলোরে আটকাইতো, নাহলে সবগুলোই ছাড়া রাখতো এবং তাদেরকে নজরদারিতে রাখতো।
তাহলে একদিকে কয়েকজনকে আটকায়, ওদিকে বাইরের লোকে কী করে সেগুলো ফলো করে না। না তারপরে আবার ছাড়ার পরে তারা আবার কোথায় কী করে সেটা ফলো করে। তাহলে গোয়েন্দারা কী কাজ করছিল? তারপরে আবার সেই আটক করার পরে তারা যখন এখান থেকে বের হয়ে যায়, তখনও তারা কতগুলা দাবি দেওয়া নিয়ে ছাড়ছিল। ততক্ষণ তো দাবি দেওয়া আসতে পারেন, আপনারা গণভবনে আসতে পারেন। এইভাবে না করে তাদেরকে একটা টাইম দিয়ে ডাকলেই হতো, সেটা তো ডাকে নাই। আপনারা ইচ্ছে করলে আসতে পারেন, গণভবনের দরজা খোলা। মনে হয় যেন ভাসুরের সাথে কথা বলতে লজ্জা, এরকম একটা ভাবখানা নিয়ে কথাবার্তা তৈরি করছে। এই কারাই জাতীয় ভাবের কথা তৈরি করছিল যে আসতে পারেন আপনারা, দরজা খোলা আছে। যখন এত বড় একটা আন্দোলন চলতেছিল এবং শাহিদের নামের একটা ছেলে যে এভাবে মারা গেল, দুনিয়া সমালোচনা হয়েছিল, তখন তো ওই জাতীয় হালকাভাবে নেওয়া ঠিকই নাই যে আপনারা আসতে পারেন, গণভবনের দরজা খোলা আছে। তাদেরকে নির্দিষ্ট টাইম দিয়ে ডাকতো, ঠিক আছে, তাদের সাথে মিটিং বসতো। আসসালামু আলাইকুম।